আমরা বাজেটে চিন্তা করছি 4,266,000 কোটি। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা আকার বেড়েছে 59,661 কোটি টাকা বেশি, প্রবৃদ্ধির লক্ষ্য 7.4%। সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে জনপ্রশাসন ও শিক্ষা খাত। এবারের বাজেটে দাম বাড়বে প্রসাধনী, সোলার প্যানেল, তামাকজাত পণ্য, মশলা ও ব্যাটারি চালিত মোটর গাড়ির। কমবে কৃষিজাত কাঁচামাল, গ্যাস সিলিন্ডার ও ক্যান্সারের ওষুধের। এবং ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড টেকনাফ, উখিয়ার রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে ক্ষয়ক্ষতি। চট্টগ্রামে টানা 3 দিনের জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি কামরুজ্জামান মামুন। 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.4%, আর রাজস্ব লক্ষ্যমাত্রা 2,87,991 কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে 1,12,275 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ ও বিদেশি সহায়তা থেকে মেটানো হবে। বিস্তারিত জানাচ্ছেন সানবীর রূপল। সদস্যবৃন্দ, দেশের 46তম আর নিজের 11তম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দুপুর 1:35 সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর পরপরই স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। পূর্বের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের, এই স্লোগান নিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করার নানা কর্মকৌশল বর্ণনা করেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%। নতুন অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 2,87,991 কোটি টাকা। এর মধ্যে এনবিআর 2,48,191 ও এনবিআর বহির্ভূত রাজস্ব 8,622 আর কর বহির্ভূত 31,179 কোটি টাকা ধরা হয়। আগামী 3 বছরের জন্য নতুন ভ্যাট হার 15% রেখেই আইন কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যাংকে 1 থেকে 10 লাখ টাকার মধ্যে আমানতের হিসেবে 800 টাকা আবগারি শুল্ক প্রস্তাব করা হয়। কর রাজস্ব আইজিডিপির 1.7% বৃদ্ধি পাবে। মূল্য সংযোজন কর বাস্তবায়ন হলে করের পরিধি সম্প্রসারিত হবে। বৈদেশিক সাহায্যের অবমুক্তি বৃদ্ধি পাবে। আমাদের পাইপলাইন এখন বেশ স্ট্রং। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 1,53,331 কোটি টাকা, মূল্যস্ফীতি 5.5%, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 22,23,600 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 51,924 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস 60,352 কোটি, ব্যাংক খাত 28,203 কোটি, সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত খাত থেকে 32,149 কোটি টাকা। আসছে অর্থ বছরের বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 6.4%, তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয় 10.4%। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রতিষ্ঠার কাজও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর কোম্পানি রেজিস্ট্রি করা হয়েছে। ইতিমধ্যে ব্যবস্থাপনা পরিচালকের নিযুক্তি দেওয়া হয়েছে। এই বছরেই এই তহবিলটা শুরু হবে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা কোনো মতেই বিঘ্নিত হতে দেবে না। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে 29 জুন 2017-18 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। একদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাজেট, আর অন্যদিকে নানা চড়াই উতরে পেরিয়ে ভ্যাট আইনের কার্যকারিতা। এর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সংকট নিরসনের মতো বিষয়গুলো তো থাকছেই। সব মিলিয়ে এই বাজেট কতটা জনবান্ধব বাজেট হিসেবে রূপান্তর হবে সেটি এখন দেখা যাবে বাস্তবায়নের চিত্রের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে, যার ফলে এসব পণ্যের দরদামে পরিবর্তন হতে পারে। এছাড়া আমদানি শুল্কেও রয়েছে কিছু পরিবর্তন, যার প্রভাব পড়বে আমদানি করা পণ্যের দরদামে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে।
কৃষি যন্ত্রপাতি তৈরিতে কিছু পণ্যের শুল্ক রেয়াত প্রদানের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্যে রয়েছে টিউব, পাইপ, হোস পাইপ ও ফিটিং। এছাড়া নাট বল্টু, স্ক্রু, বোল্ট সহ কৃষি যন্ত্রপাতির দাম কমবে আগামী অর্থ বছরে। পাশাপাশি কৃষি খাতে বেশ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী অর্থ বছরের দাম বাড়তে পারে সয়াবিন মিলস, অয়েল কেকের দর। এছাড়া সিরামিক্স ও ব্যাটারি শিল্পে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। সোলার প্যানেল খাতে কয়েকটি পণ্যের শুল্ক 3% থেকে বাড়িয়ে 4% করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়বে সোলার পণ্যের দর। দেশীয় মোটরসাইকেল শিল্পের সম্প্রসারণে এর যন্ত্রাংশের আমদানিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। ফলে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। এছাড়া হাইব্রিড গাড়ি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থ বছরে। তথ্য প্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবের উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সেলুলার ফোন উৎপাদন, সংযোজনে ব্যবহৃত কাঁচামাল শুল্ক রেয়াতের প্রস্তাবে কমবে মোবাইল ফোনের দাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় দাম বাড়বে প্রাকৃতিক পাথর, তৈরি পোল্ট্রি ফিড, মডেম, সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড, প্রিন্টিং প্লেট, ভ্যাকুয়াম ক্লিনারের দাম। গোলমরিচ, দারুচিনি, এলাচ, জিরার উপর থাকা 20% সম্পর্ক শুল্ক বাড়িয়ে নতুন অর্থ বছরে 50% করার প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড, আমদানি করা প্রসাধনী সামগ্রী, সাবান ও সাবান তৈরির সব ধরনের সামগ্রী। 20% থেকে আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে 4 স্টক সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির উপর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,87,991 কোটি টাকা। এর মধ্যে 2,48,190 কোটি টাকা সংগ্রহের ভার পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ওপর। লক্ষ্য পূরণে ভ্যাটের হার 15% রেখেই 1 জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অনেক আমদানি পণ্যের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির পাশাপাশি করের আওতা বাড়ানোর ঘোষণাও রয়েছে প্রস্তাবিত বাজেটে। বিস্তারিত হাজরা শিউলির রিপোর্টে। বলে উন্নয়ন সেটা হবে 2017-18 অর্থ বছরের জন্য বিশাল বাজেটের ব্যয়ের যোগান দিতে বড় অঙ্কের রাজস্ব আদায়ের ভার পড়েছে এনবিআর এর উপর। মোট 2,88,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 86% টাকার অঙ্কে 2,48,190 কোটি টাকা আদায় করতে হবে সংস্থাটিকে, যেখানে ভ্যাট থেকে সর্বোচ্চ 87,887 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। আগামী বছরে 2,87,991 কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রাক্কলন করা হয়েছে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। আমরা 1 জুলাইতে ভ্যাট কার্যকর করছি, তার ফলাফল আমরা পাব। মূল্য সংযোজন কর বাস্তবায়ন হলে করের পরিধি সম্প্রসারিত হবে। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও ভ্যাটের হার না কমিয়েই নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ভ্যাট আইন বাস্তবায়ন এবং কর প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া 3 বছরের জন্য ভ্যাটের হার নির্ধারণ করে দেওয়ারও সমালোচনা করেন তারা। আর ব্যবসায়ীদের মতে 15% ভ্যাটের কারণে সার্বিক ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। দ্রব্যমূল্য যেখানে স্থিতিশীল অবস্থায় আছে, সেখানে এই 15% যদি নতুন করে ভ্যাট চালু করা হয়, তাহলে এই মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়বে বলে আমরা মনে করি। রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক হবে না। মানুষ তার ক্রয় ক্ষমতা হারাবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে একটি মন্থরতা তৈরি হবে। ভ্যাটের থেকে যে অতিরিক্ত যে আয় হবে বলে মনে করা হচ্ছে, ক্ষেত্রগুলোতে এনফোর্সমেন্টে, এটা প্রয়োগের ক্ষেত্রে সেই দক্ষতা উভয় পক্ষের, অর্থাৎ ব্যবসায়ীর এবং এনবিআর এর নিজস্ব, এর সাথে যে অনেকগুলো ব্যাপার জড়িত থাকে রেভিনিউ এর, আর্নিং এর, যেমন এডিপির বাস্তবায়নটা, ওটার সাথে কিন্তু কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এটা একটা জড়িত। এবারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকা বেশি। বাজেটের রাজস্ব আহরণে অভ্যন্তরীণ উৎসের উপর জোর দেওয়া হলেও বিশ্লেষকদের মতে বাড়াতে হবে এনবিআর এর সক্ষমতা, এডিপি বাস্তবায়নের দক্ষতা ও বিনিয়োগ। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2017-18 বছরের প্রস্তাবিত বাজেট পেশের অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের মন্ত্রী পরিষদ সভাকক্ষে বেলা 10টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর পর প্রধানমন্ত্রীকে 2017-18 অর্থ বছরের বাজেট সম্পর্কে অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বাংলার সময় আরো থাকছে। 7 মাস পর হদিস মিলল রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত ডাক্তার ইকবাল মাহমুদের। লক্ষ্মীপুরের বাড়ির পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা। দুই দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, টেকনাফের শাহপরীর দ্বীপ, বাহারছড়া ও সাবরাঙের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা। বাতাসের গতিবেগ বেশি থাকায় নষ্ট হয়ে গেছে সুপারি বাগান ও পানের বরজ। জীবিকা হারিয়ে তাই নিঃস্ব হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে দ্রুতই ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 130 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের টেকনাফ উপজেলার বিস্তীর্ণ জনপদ গত 3 দিনও স্বাভাবিক হতে পারেনি এখানকার জীবনযাত্রা। বিশেষ করে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন, সাবরাং এবং শাহপর দ্বীপের অবস্থা খুবই খারাপ। চরম মানবতা জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। তাদের অভিযোগ, গত 3 দিনও তাদের কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। খাদ্যের যেমন অভাব রয়েছে, তেমনি তারা থাকতে পারছে না বসত বাড়িতে। অনেকেই শুধুমাত্র প্লাস্টিক দিয়ে তাদের চালাটা তৈরি করছে। জলিপাড়া ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ক্ষতি হয়েছে, গাছ পড়ছে এই বাড়ির উপর। টাকা নাই, পয়সা নাই, বাড়ি ঘর সঙ্গ করতেছি, নিজে বাজার করতেছি, ঠিক আছে, কোনো সাহায্য মদত পাই নাই। দিন খেয়ে না হাড়ার মানে হষ্ট বিষ্ট করে হাড়ার রাতে আগুন দায় না বাড়ির তলে ভিজা ও তুফু আনা এর মারি রোদ দিয়ে ফুয়া গিয়ে দূরে 2-3 দিন ধরে খেতেও পাচ্ছে না, মুরব্বীরা রোজাও পর্যন্ত রাখতে পারতেছে না। তবে উপজেলা প্রশাসন বলছে যতটুকু ত্রাণ সহায়তা পাওয়া গেছে তা দ্রুত পৌঁছে দেওয়া হবে দুর্গতদের মাঝে। কৃষি জমি, পানের বরজ ধ্বংস হয়ে গেছে, সুপারি গাছ, নারিকেল গাছও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। 65 মেট্রিক টন চাউল আমরা এখন বরাদ্দ পেয়েছি। কালকে এবং পরশু দিনের মধ্যে সমস্ত বরাদ্দগুলো চাউলগুলো আমরা সেন্ট মার্টিন থেকে আরম্ভ করে সব জায়গায় বিলীন করে দেব। এখন টেকনাফ পৌরসভার মধ্যে দিয়েছি। মঙ্গলবার সকালে 130 কিলোমিটার বেগে কক্সবাজার উপকূল অতিক্রম করা যায় ঘূর্ণিঝড় মোরা। আর এর ফলে কক্সবাজার জেলায় 15,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কক্সবাজারের টেকনাফ শাহপরী দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় মোরায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া আরো 24 জেলেকে কক্সবাজার ও কুতুবদিয়া এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ত্রাণ সহায়তা চট্টগ্রামে পৌঁছেছে। সকালে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। সকাল 7:30টার দিকে বন্দরের 5 নম্বর জেটিতে ভারতের ত্রাণবাহী জাহাজ INS সুমিত্রা নোঙর করে। এ সময় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা জানান, যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশের পাশে থাকবে। আরও একটি ভারতীয় ত্রাণবাহী জাহাজ 2-1 দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশে ত্রাণ নিয়ে আসার পথে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা 33 জেলেকে হস্তান্তর করা হয়। টানা 3 দিনেও পানি না কমায় চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের আগ্রাবাদ ও এর আশপাশের নিচু এলাকার বাসিন্দারা। এই অবস্থায় মহেশখালের ওপর নির্মিত বাঁধ অপসারণ করে অত্যাধুনিক স্লুইস গেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। একই সাথে নগরীর সব খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদ হলে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন চট্টগ্রাম নগরবাসী। কয়েকটি এলাকার জলাবদ্ধতা কমলেও বৃহস্পতিবারও পানিবন্দী হয়ে আছে নগরীর আগ্রাবাদ আবাসিক, অ্যাক্সেস রোড, ছোটপুল ও ব্যাপারীপাড়ার প্রায় 4 লাখ মানুষ। এতে এসব এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। তাদের অভিযোগ, মহেশখালের উপর বন্দর কর্তৃপক্ষের নির্মিত অপরিকল্পিত বাঁধের জন্য বৃষ্টি এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এরই পরিপ্রেক্ষিতে সকালে নগর ভবনে বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসে সিটি কর্পোরেশন। বৈঠক শেষে মেয়র জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত মহেশখালে স্লুইস গেট নির্মাণ সহ বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা খাল খনন করব, RS এর ভিত্তিতে সবগুলো খালের সীমানা নির্ধারণ করে একেবারে মেসিভ উচ্ছেদে যাব। মহেশখালের উপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের অনুরোধে একটা স্থায়ী
স্লুইস গেট উইথ পাম্প হাউস নির্মাণ করবেন, তাহলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যে সমস্যা এটা আসলে এক সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব বলে মনে করি। সুয়েটকে দিয়ে ডিজাইন করেছি যাতে হচ্ছে ডিজাইনটার মধ্যে কোনো রকমের ফল্ট না থাকে। এই অল্টারনেটিভ ব্যবস্থাও থাকবে যাতে কনস্ট্রাকশনের সময় যাতে খালের পানি ফ্লো করে, কারেন্টটা যাতে বন্ধ না হয়ে যায়। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হলেও স্লুইস গেট নির্মাণ শেষ হতে 18 মাস লাগবে বলে জানিয়েছে বন্দর ও পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 7 মাস পর হদিস মিলল রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত ডাক্তার ইকবাল মাহমুদের। লক্ষ্মীপুরের বাড়ির পাশে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। স্বজনরা জানায় বুধবার রাত 11:15টার দিকে ঢাকা লক্ষ্মীপুর সড়কে চোখ বেঁধে ফেলে রেখে যায় অপহরণকারীরা। ওই এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় বাসায় পৌঁছান ডাক্তার ইকবাল। অপহৃত হওয়ার পর গত 7 মাসই তাকে চোখ বেঁধে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয় বলে জানান ইকবাল। তবে তার শরীরে নির্যাতনের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন স্বজনরা। 2016 সালের 14 অক্টোবর রাত 3টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরির সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে ডাক্তার ইকবালকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। 28তম বিসিএসে উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত ছিলেন ডাক্তার ইকবাল। আমাকে আসলে চোখ বেঁধে ওরা নিয়ে গিয়েছিল, আবার আবার চোখ বেঁধেই আবার বাসার কাছেই নামিয়ে দিয়ে গেছে। আর এমনি তেমন কোনো নির্যাতনও করে নেই, আবার জিজ্ঞাসাবাদও তেমন কেউ কোনো কিছু করে নেই। আমি বারবারই জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কেন ধরা হয়েছে, কেউ কোনো কথা বলেনি, বারবারই বলছে যে চুপ থাকতে। গতকাল রাত দিবাগত 11:30 সময় তাকে লক্ষ্মীপুর গুরুবাজার হাটে রাস্তার চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। সে বর্তমানে সুস্থ আছে, তার পরিবারের কাছে আছে। বাংলার সময় আরো থাকছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গাজীপুরে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার 2। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনাস্থলেই মারা যান 3 জেলে, আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রামে বসতঘরের ওপর বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালের মুলাদিতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে 2 সহোদর সহ 3 কৃষক মারা গেছেন। নোয়াখালীর কবিরহাটের বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাত থেকে হওয়া থেমে থেমে বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর শহরের হালদারপাড়া, মুফেন্সপাড়া, কুমারশীল মোড়, পাইকপাড়া সহ বেশ কয়েকটি এলাকা। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে শহরের ড্রেনগুলো পরিষ্কার না করায় ময়লা আবর্জনার স্তূপ জমে গেছে। এতে এক প্রকার বন্ধ হয়ে গেছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। এ কারণে একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পৌর এলাকা। এ অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে শহরবাসী। গাজীপুরের টঙ্গীতে তমাল নামে 13 বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান গতরাত 11:30টার দিকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে টাইলসের দোকানের কর্মচারী তমালকে ব্যাপক মারধর করে রাসেল নামে এক যুবক। এতে সে অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দোকান মালিক আহসানুল্লাহ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। পরে আজ সকালে নিহতের মা বাদী হয়ে রাসেল ও দোকান মালিক আহসানুল্লাহ সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আমরা 2 ভাই গেলাম, আমার খবর দিয়ে নিয়ে গেল। যাওয়ার পরে আমরা দেখি কি মালিক আছে অনেকটা দূরে, ওই যে ওই হুন্ডারটা ওই জায়গায় আমার ভাই পরে রয়েছে, মালিক এই জায়গায় দাঁড়াই আছে, আমার বাইরে ধরেও নাই। আমার বাইরে যদি ধরে আনতো মেডিকেলে কিছু করতো তাহলে আমি বুঝতে পারতাম যে মালিকের কোনো দোষ নেই। মাথায় প্রচন্ড আঘাত এবং তার মস্তিষ্কে সম্ভবত রক্তক্ষরণ হয়েছে অনেক, বাইরে দিয়ে প্রচন্ড ট্রমা এবং ল্যাসারেটেড ওন্ড আমরা পেয়েছি। তো পরবর্তীতে মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য আমরা নির্দেশ দিয়েছি। ফেনীতে বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 16 জন। সকালে ফেনীর লালপুল এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে এক শিশুসহ বাসের 2 যাত্রী নিহত হন।
এ ঘটনায় আহত হন অন্তত 15 জন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে ফায়ার স্টেশনের সামনে যাত্রীবাহী বাসের চাপায় দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আদালতের নির্দেশে সিলেটের ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। দুপুরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা তুলে দেওয়া হয়। এর আগে গত 25 এপ্রিল সিলেটের মহানগর হাকিম আদালত 1 সপ্তাহের মধ্যে ফুটপাত হকার মুক্ত করার নির্দেশ দেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমরা বাজেটে চিন্তা করছি 4,266,000 কোটি। 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা, আকার বেড়েছে 59,661 কোটি টাকা বেশি, প্রবৃদ্ধির লক্ষ্য 7.4%। সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে জনপ্রশাসন ও শিক্ষা খাত। এবারের বাজেটে দাম বাড়বে প্রসাধনী, সোলার প্যানেল, তামাকজাত পণ্য, মশলা ও ব্যাটারি চালিত মোটর গাড়ির। কমবে কৃষিজাত কাঁচামাল, গ্যাস সিলিন্ডার ও ক্যান্সারের ওষুধের। এবং ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড টেকনাফ, উখিয়ার রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে ক্ষয়ক্ষতি। চট্টগ্রামে টানা 3 দিনের জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।